আসসালামু আলাইকুম এভরিওয়ান। স্বপ্ন ভাঙা গল্পের চতুর্থ পার্ট। তো চলো সবাই বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক। এভাবে সারাদিন চলে গেল। বিকালের দিকে একদল মেয়ে আসলো। একদল বললে ভুল হবে, 10-11 জন মেয়ের মতো হবে। তারা এসেই আমাদের রেস্টুরেন্টের টেবিলগুলো পরিমাণ মতো বড়। মেয়েগুলো একটা টেবিলের সাথে আরেকটা টেবিল লাগিয়ে সব কয়টা একসাথে বসলো। আমি বললাম, কিরে রাজু, এই মেয়েগুলো এভাবে বসলো কেন? রাজু বলল, কোনগুলো? আমি বললাম, আরে সামনে তাকিয়ে দেখ। রাজু বলল, ও তার মানে এরা চলে আসছে। আমি বললাম, ওদের তুই চিনিস নাকি? রাজু বলল, খুব ভালো করেই। আর ওই যে চিকন করে একটা মেয়ে দেখতে পাচ্ছিস না, ওইটা সবার লিডার। ওকে সবাই ভয় পায়। ও হলো এই এলাকার বড় বোন। আর ওর পাশে তুই যাকে দেখতে পাচ্ছিস, আমি বললাম লাল কাপড়। রাজু বলল, ওইটাই হলো আমার গার্লফ্রেন্ড। আমি বললাম, কি? রাজু বলল, রে, ওই বলে না, পুরা কপাল হলে যা হয় আর কি, আমার সাথেও তাই হয়েছে। আচ্ছা তুই থাক, আমি যাই ওদের কাছে। আমি বললাম, রাজু ওদের কাছে চলে গেল। রাজু বলল, সবাই কেমন আছেন আপুরা? সব মেয়েগুলো বলল ভালো, তবে রাজুর গার্লফ্রেন্ড রেগে আছে, এটা বুঝতে পারছি। ওর গার্লফ্রেন্ড বলল, ওই আমি তোমার আপু লাগি। রাজু বলল, সবার ভিতরে তোমাকে কি আলাদা করে কিছু বলতে পারি বলো? রাজুর গার্লফ্রেন্ড বলল, তোরে আমি পরে দেখে নিব, আমাকে আপু বলাম। লিডার মেয়েটা বলল, ওই তোদের রেস্টুরেন্টে কি নতুন ছেলে এসেছে নাকি? রাজু বলল, আজকেই মাত্র জয়েন করেছে। মেয়েটি বলল, তুই এক কাজ কর, আমাদের খাবারগুলো আনতে যান আর ওই ছেলেটাকে ডেকে দে। রাজু বলল, কাস্টমার এসে বসে থাকবে, একজনকে তো থাকতেই হবে। মেয়েটি বলল, তোর এখানে থাকতে হবে না, তুই ওকে ডাক দে। রাজুর গার্লফ্রেন্ড বলল, এই তোর মাথা খারাপ? আমার বয়ফ্রেন্ডকে তো আমি একটু সময় দিতে পারি না, তাই বলে কি এখান থেকেও দূর করে দিবি? আরে এক কাজ কর, তুই তোর বয়ফ্রেন্ডকে হেল্প কর, যা, তাহলেই তো হবে। রাজুর গার্লফ্রেন্ড বলল, এটা অবশ্য ঠিক বলছোস। রাজু আমার কাছে এসে বলল, দীপু যা, তোরে ফারজানা ডাকছে। আমি বললাম, এই ফারজানাটা আবার কে? রাজু বলল, ওই লিডারের নাম ফারজানা। একটা কথা মনে রাখিস, ও কিন্তু এলাকার ডন, সবাই ওকে ভয় পায়, ভালো ব্যবহার করবি, সাবধান। রাজুর গার্লফ্রেন্ড এসে বলল, এই তুমি যাও, রাজু এইদিকে চলো, বলেই রাজুকে টেনে ভিতরে নিয়ে গেল। মনে মনে বললাম, আহা কি যে প্রেম, এমন প্রেম আজকে আমারও থাকতো। কিন্তু মাগার, সবই হলো কপাল, কপালে না থাকলে কি আর হয়। আমি ওদের কাছে গিয়ে বললাম, আসসালামু আলাইকুম আপুরা, সবাই কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আমরা ভালো আছি। ফারজানা বলল, দেখে তো অনেক কিউট লাগছে, তবে তুই এই রেস্টুরেন্টের চাকরি নিলি কেন? আমি বললাম, জি ম্যাম, ওই বলে না, কপালে যদি থাকে তাহলে সেই কষ্ট কি আর সুখ হয়? ফারজানা বলল, বুঝলাম না। আমি বললাম, ম্যাম বাদ দেন, আপনাদের পরিচয়টা একটু পেতে পারি? যেহেতু এই এলাকায় থাকি, যদি কোনো বিপদ হয় বলতে পারবো আমি আপনাদের ছোট ভাই। ফারজানা একটা হাসি দিয়ে বলল, খুব চালাক আছিস তো বলতে হবে। আমার নাম ফারজানা, ওর নাম সৃষ্টি, বৃষ্টি, এভাবে সব কয়টার পরিচয় দিল। এখন তোর নাম বল। আমি বললাম, জি ম্যাম, আমার নাম মোহাম্মদ দীপু হাসান, তবে সবাই দীপু বলে ডাকে। ফারজানা বলল, দীপু নামের অর্থ জানিস? আমি বললাম, না তো ম্যাম, কখনো নিজের নাম নিয়ে চর্চা করি নাই। হাই মেসোদের খাবার দিয়ে চলে গেল। মাহি বলল, ফারজানা, ওই ছেলে আছে না? ফারজানা বলল, কোনটা? মাহি বলল, যেইটা মেয়েদেরকে বিরক্ত করে, ওকে কি করব? ফারজানা বলল, কি আর করবি, মেরে ফেল। আমি বললাম, এই আপু কি বলছেন, এভাবে একজনকে মেরে ফেলবেন? ফারজানা রেগে বলল, এই শালা, তোরে কথা বলতে বলছি, চুপ করে দাঁড়িয়ে থাক। আমি বললাম, সরি ম্যাম, আমার ভুল হয়ে গেছে। ভাই বলল, আরে রাগিস কেন, ওর একটা হাত কেটে দিই, তাহলেই তো হয়। ফারজানা বলল, তাই কর বরং। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদের কথা শুনছি। বাবা কত ভয়ঙ্কর ওরা, ওদের থেকে সাবধানে থাকতে হবে আমাকে, নইলে আমার জীবন শেষ। ফারজানা বলল, এই সরি রে, অল্পতেই আমার রাগ উঠে যায়, এইখানে বস। আমি বললাম, না না ম্যাম, আমি এখানেই ঠিক আছি। ফারজানা বলল, তোরে বসতে বলছি না? আমি ভয়ে চুপচাপ বসে পড়লাম। বৃষ্টি বলল, এই তুই কি করছিস, ছেলেটা নতুন, ওকে এভাবে ভয় দেখাস কেন? ফারজানা বলল, তোরা তো জানিস অল্পতেই আমার মাথায় রাগ উঠে যায়। আচ্ছা তুই আবার কিছু মনে করিস নাই তো? আমি বললাম, আরে না ম্যাম, ভয়ে চুপ করে বসে আছি। ফারজানা বলল, আচ্ছা তোর বাসা কোথায়? আমি বললাম, মোহনগঞ্জ। ফারজানা বলল, নেত্রকোনা মোহনগঞ্জ নাকি? আমি বললাম, জি ম্যাম। ফারজানা বলল, এত চাকরি রেখে এখানে কেন চাকরি নিলি? আমি বললাম, প্লিজ ম্যাম, এই সম্পর্কে আমাকে প্রশ্ন করবেন না। ভাই বলল, এই ফারজানা চল তো, আমাদের দেরি হয়ে যাচ্ছে। তুবা, ওই তুবা, আয় আমরা চলে যাব, ওরে নিয়ে আর পারি না, আজটাই বয়ফ্রেন্ডকে নিয়ে পড়ে থাকে। ফারজানা বলল, নতুন নতুন প্রেম করুক না। একটা 1000 টাকার নোট দিয়ে বলল, এই নে, বিল দিয়ে দিস। আমি বললাম, কিন্তু ম্যাম, বিল তো 300 টাকা হয়েছে, দাঁড়ান আমি বাকি টাকাগুলো নিয়ে আসতেছি। ফারজানা বলল, বাকিগুলো তুই রেখে দে, আমি টাকা কখনো ফেরত নিই না, বলে সবাই উঠে চলে গেল। আমি বিলটা দিয়ে দাঁড়িয়ে আছি আর চিন্তা করছি, বড় লোক মানুষ, বাবার টাকার অভাব নেই, টাকা ফেরত নিবে কেন? রাজু বলল, কিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি চিন্তা করছিস? আমি বললাম, এই তুবা তোর গার্লফ্রেন্ড হলো কি করে রে? রাজু বলল, তুই আমার গার্লফ্রেন্ডের নাম জানিস কিভাবে?
আমি বললাম, আরে ওরা তখন তোর গার্লফ্রেন্ডের নাম ধরে ডাকছিল, তখন শুনেছি। রাজু বলল, ও আচ্ছা। আমি বললাম, এখন তোর কাহিনী বল। রাজু বলল, আর বলিস না, ওরা প্রথম দিন আসতেই ওই তুবার নাকি আমাকে পছন্দ হয়ে যায়, পরে আমাকে সবার সামনে প্রপোজ করে। কি করব বল, ভয়ে রাজি হয়ে যায়। আমি বললাম, তার মানে তুই ভয়ে প্রেম করিস, মন থেকে না? রাজু বলল, আরে না, কি বলিস, মন থেকেই তো প্রেম করি। আর তুবা সব থেকে আলাদা, আমাকে সবসময় আগলে রাখে ও। আর ওর মতো কেউ মনে হয় না এভাবে আমাকে ভালোবাসবে, এর জন্যই তো আমি ওকে ভালোবাসি। আমি বললাম, খুব ভালো, কিন্তু ও তোরে সময় দিতে পারে নাকি? রাজু বলল, ও সময় দিবে আর না দিবে কি, যখন আমি ফ্রি থাকি ওকে ফোন করতে ও চলে আসে। আমি বললাম, বুঝতে পারছি, কাজ করছি আর রাজুর সাথে কথা বলছি। আমি বললাম, আচ্ছা রাজু, আমাকে একটা টিউশনের ব্যবস্থা করে দিতে বলছিলাম, ওইটার কি হলো? রাজু বলল, ও শিট, আমার তো মনেই ছিল না এই কথা, দাঁড়া আমি একজনকে কল দিই। রাজু কাকে জানি কল দিল। রাজু বলল, জানু, আমাকে একটা কাজ করে দিবা। ওই পাশ থেকে শোনা যাচ্ছে না। রাজু কিছুক্ষণ কথা বলে ফোন রেখে দিল। আমি বললাম, কি রে, কাকে কল দিলি? রাজু বলল, তুবাকে। আমি বললাম, কি বললাম? রাজু বলল, টিউশনই তো করতেই পারবি, তবে একটা সমস্যা আছে। আমি বললাম, আমার কাছে কোনো সমস্যাই নেই। রাজু বলল, আরে শালা, ও হলো ফারজানার ছোট বোন। আমি বললাম, কি? রাজু বলল, কি না জিম, জানিস ভয়ে ওর বোনকে কোনো শাড়ি পরাতে যায় না। আর তুই যদি পড়াতে যাস মাসে তোরে 5,000 টাকা দিবে, আর যদি ভালো পড়াস তাহলে তো কোনো কথাই নাই। আমি বললাম, বলে দে, আমি রাজি। রাজু বলল, কি বলছিস, তোর মাথা খারাপ হয়ে গেছে? ওদের বাড়িতে যে কোনো সময় আক্রমণ হতে পারে। চিন্তা করে দেখলাম এখন আমার টাকার দরকার, জীবন চলে গেলে চলে যাক, সমস্যা নেই। আমি বললাম, বলে দে, আমি রাজি। কালকে বিকাল থেকে পড়াতে যাব, রাত 8:30 থেকে 9:30 পর্যন্ত। রাজু বলল, ওর ছোট বোন কিন্তু ওর থেকে বড় লিডার, যেই মাস্টার ওকে পড়াতে যায় সেই প্যান্ট ভিজিয়ে হিচু করে দৌড়ে চলে যায়। আমি বললাম, ধুর শালা, ভয় দেখাস না তো, যা হবার তা তো হবেই। আমি এইসব ভয় করি না, আমার টাকার দরকার, শুধুই টাকা। টাকার জন্য আমাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে। রাজু বলল, কি বলছিস, টাকার জন্য তোকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে? বুঝলাম না। আমি বললাম, আরেকটা বড় বিষয় কি জানিস, আমি বিবাহিত। রাজু বলল, হোয়াট, কি সব বলছিস তুই? আমি বললাম, রে, আর আজকে আমার বইয়ের জন্যই আমার এই অবস্থা। রাজু বলল, বুঝিয়ে বল। আমি বললাম, আরেকদিন বলবনি, এখন এইসব বলতে ভালো লাগছে না। রাজু বলল, আচ্ছা বলিস। কাজ করতে করতে রাত 8টা বেজে গেল। হঠাৎ দেখি মামা আমাদের সামনে। রাজু বলল, মামা কি আজকে চলে যাবেন? মামা বলল, দীপু তো আজকে থেকে আমাদের সাথে থাকবে, ওকে বাসা দেখিয়ে দিতে হবে না, রেস্টুরেন্ট বন্ধ করে দাও। আমরা সবকিছু গুছিয়ে বাইরে চলে গেলাম, তিনজন একসাথে হাঁটতে লাগলাম। আমি বললাম, মামা, এখান থেকে আপনাদের বাসা যেতে কতটুকু সময় লাগে? মামা বলল, 5 মিনিট। রাজু বলল, আর আমার 8 মিনিট। আমি বললাম, তাহলে দেখি সবার বাসা কাছাকাছি। দেখতে দেখতে একটা বাসার নিচে চলে আসলাম। দেখে মনে হচ্ছে এটা বাসা না, তো মনে হচ্ছে যেন কোনো রাজপ্রাসাদ। আমি বললাম, এত বড় একটা বাড়িতে কি আপনি একাই থাকেন মামা? মামা বলল, চলো ভিতরে। আমি বললাম, তাহলে আপনিও বিদেশে গেলেই তো পারেন, একা একা ভালো লাগে। মামা বলল, কি করব বল, নিজের দেশে থাকার আলাদা একটা মজা লাগে, আর দেখি সামনে বছর চলে যেতে পারি। আমি বললাম, রেস্টুরেন্ট কি করবেন? মামা বলল, এখনো চিন্তা ভাবনা করি নাই, তবে ওইটা বিক্রি করে দিতে পারি। আমি বাসার ভিতরে গিয়ে অবাক হয়ে গেলাম। ওয়াও, এত বড় বাসায় আপনি একা থাকেন, বিশ্বাসই হচ্ছে না, এত সুন্দর বাসা। মামা বলল, এটা তো কিছুই না, ভিতরে চলো, তোমাকে সবকিছু ঘুরে ঘুরে দেখাই। আমি মামার সাথে সবকিছু ঘুরে ঘুরে দেখতে লাগলাম। এত বড় বাসা জীবনে প্রথম দেখলাম। যাক, আমার জন্য ভালোই হলো, বাসা খুঁজতে হলো না আজকে। মামা বলল, এই রুমটাতেই তুমি থাকবে, আর পাশের রুমে আমি থাকি, দরকার হলে বলিও। আর রুমটা গুছানো আছে, আমি বুয়াকে বলে গুছিয়ে রাখছি। রাজু তোমার কথা বলছে আমাকে, আর আমারও একা থাকতে ভালো লাগে না, এখন তুমি আসো আর একা মনে হবে না। আমি বললাম, আপনাকে অনেক অনেক ধন্যবাদ মামা। মামা বলল, ধন্যবাদ দিতে হবে না, যাও এখন রুমটা তুমি তোমার মতো গুছিয়ে নিচে আসো, খাবার হয়তো রেডি করা আছে। আমি বললাম, মামা, আমার জন্য এত কিছু করছেন? মামা বলল, আরে তুমি তো আমার ভাগ্নের মতোই, এত কথা না বলে যাও। আমিও রুমে গিয়ে শুয়ে পড়লাম। আহা, কি শান্তি, মনে হয় যেন এক হাত নিচে চলে গেলাম। রুমটা আমি হালকা গুছিয়ে নিচে চলে গেলাম, দেখি মামা আমার জন্য খাবার টেবিলে বসে আছে। মামার সাথে কথা বলতে বলতে খাবার খেলাম। সকালে উঠেই আবার মামাকে নিয়ে রেস্টুরেন্টে চলে গেলাম। এভাবে বিকাল হয়ে গেছে, তবে আজকে আর ফারজানারা আসে নাই। রাত প্রায় 8টা বাজে। তখন আমি রাজুকে বললাম, কিরে রাজু, 8টা তো বেজে গেছে, আমাকে তো যেতে হবে, তুই কি থাকবি নাকি? রাজু বলল, 9টা পর্যন্ত মামা থাকবে, তাই আমাকে থাকতে হবে, তুই মামাকে বলে চলে যা। আমি বললাম, আচ্ছা। আমি মামার কাছে গিয়ে বললাম, মামা, আমাকে যেতে হবে। মামা বলল, নতুন টিউশনি নিছ? আমি বললাম, মামা, দোয়া করিয়েন।
মামা বলল, আচ্ছা যা, এখন কি বাসায় যাবি নাকি? আমি বললাম, বাসায় গিয়ে ফ্রেশ হয়ে তারপর যাব। মামা বলল, আচ্ছা যা, সাবধানে থাকিস। আমি বললাম, সেই সব তোমাকে নিয়ে চিন্তা করতে হবে না। রাজুকে বললাম, আমি তো ফারজানাদের বাড়ি চিনি না। রাজু বলল, যে কোনো একটা রিক্সাওয়ালাকে ফারজানার কথা বললেই ওদের বাড়িতে নিয়ে যাবে, ওদের বাসায় যেতে ভাড়া নিবে 10 টাকা। আমি বললাম, ওকে তাহলে আমি যাই। আমি হেঁটে হেঁটে বাসায় গিয়ে ফ্রেশ হয়ে একটা রিক্সাওয়ালাকে বললাম ফারজানার কথা। বলতেই উনি বলে উঠলেন, আচ্ছা মামা, একটা কথা বলতে পারি? আমি বললাম, বলেন, সমস্যা নাই। রিক্সাওয়ালা বলল, সবাই এর মেয়ের নাম শুনলেই ভয় পায়, আর আপনি আবার ওদের বাড়িতে যাচ্ছেন, বুঝলাম না। আমি বললাম, সবাই ভয় পেলে কি হবে? আমি পাই না, ও কি বাঘ নাকি ভাল্লুক যে ওকে ভয় পেতে হবে? রিক্সাওয়ালা বলল, আপনি কি এখানে নতুন মনে হচ্ছে? আমি বললাম, আচ্ছা কোন কারণে ওকে সবাই ভয় পায় বলতে পারবেন? রিক্সাওয়ালা বলল, ও দিন দুপুরে মানুষ খুন করে, কেউ কিছু বলে না। আমি বললাম, একজনকে কি অযথাই কাউকে মেরে ফেলে কোনো অপরাধ ছাড়াই? রিক্সাওয়ালা বলল, ওই একটু যদি কোনো অপরাধ করে বাস হয়ে গেছে, কেল্লা খতম। আমি বললাম, বুঝলাম, আর কতক্ষণ সময় লাগবে? রিক্সাওয়ালা বলল, এই তো এসে গেছি। আমি বললাম, একটু তাড়াতাড়ি করেন। রিক্সাওয়ালা বলল, মামা এই রাস্তাটা বেশি ভালো না, তাই বলছি যেখানেই থাকেন না কেন খুব তাড়াতাড়ি চলে যাবেন। এই তো এসে গেছি। আমি পকেট থেকে টাকা দিলাম। আমি বললাম, মামা কোন বাসাটা? রিক্সাওয়ালা বলল, ওই বড় করে লেখা আছে আম্মাজান, ওটাই। আমি বাসার সামনে চলে গেলাম। দারোয়ানকে দেখে তো আমি ভয় পেয়ে গেলাম। বাবা কি এক বডি, দেখে মনে হচ্ছে অনেক শক্তিশালী। আমাকে দেখে দারোয়ান বলল, এই ছেলে কি চাই এখানে? আমি বললাম, না মানে আজকে আমার টিউশনি ছিল এই বাড়িতে। দারোয়ান বলল, ও তুমি সেই ছেলে, এখানে আসো। আমি বললাম, কি জন্য? আমি তো ভিতরে যাব। দারোয়ান বলল, তোমাকে চেক করতে হবে না, যদি কিছু নিয়ে যাও ভিতরে আর সবাইকে মেরে ফেলো তখন কি হবে? মনে মনে বললাম, বাবা কার বাড়িতে আসছি টিউশনি পড়াতে? দারোয়ান আমাকে চেক করে বলল ভিতরে যেতে। ভিতরে গিয়ে কলিং বেল বাজাতেই আন্টি এসে দরজা খুলে দিল। যাক বাবা, বাসা গেল। ফারজানা মনে হয় বাসায় নেই। আমি বললাম, আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছেন? আন্টি বলল, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো, তুমি? আমি বললাম, জি আমিও ভালো আছি। আন্টি বলল, তোমাকে তো চিনলাম না বাবা। আমি বললাম, জি আন্টি, আমি ফারজানার ছোট বোনকে পড়াতে আসছি। আন্টি বলল, ও তাহলে তুমি সেই? আমি বললাম, জি আন্টি। আন্টি বলল, ফারজানা, ফারজানা কই তুই? ফারজানা উপর থেকে নিচে নামতে নামতে বলল, কি হয়েছে? দূর বাবা, মনে করছি ও বাইরে, আর এখন দেখি বাড়িতে। না জানি আজকে দুই বোন মিলে আমাকে কি করে। আমি কেন ভয় পাবো, আমি তো বীর। ফারজানা আমাকে দেখে বলল, আরে তুই কি তাহলে পড়াতে আসছিস? আমি বললাম, ফারজানা একটা হাসি দিয়ে বলল, যাক ভালোই হয়েছে, তোরে তো এমনিই চিনি, আয় আমার সাথে। আমি বললাম, জি চলুন। ফারজানার সাথে সাথে উপরে গেলাম। ফারজানা বলল, ওই দেখ তোর ছাত্রী বসে আছে, আর সাবধানে থাকিস। বাসায় কিন্তু ওকে আমি, এমনকি আম্মু ভয় পাই, সবাই খালি ভয় দেখায়। ছাত্রীর রুমে ঢুকে দেখি ছাত্রী আমার বই সামনে নিয়ে বসে আছে। দেখে তো মনে হচ্ছে অনেক ভালো মেয়েটা। আমি একটা চেয়ার টেনে ওর সামনে বসলাম। আমি বললাম, কি খবর তোমার? ছাত্রী বলল, আমার খবর দিয়ে তুই কি করবি? এখন বল, তুই আমাকে পড়াতে আসছিস কেন? এই বলে কি এইসব? ছাত্রী বসা থেকে উঠে দরজা লাগিয়ে এলো, আর দরজার বাইর থেকে ফারজানা বলছে, দেখ ছেলেটাকে কিছু করিস না। আমি মনে মনে বললাম, আজকে আমি শেষ, এইরকম পিচ্ছি একটা মেয়ে বুঝি না কি করে। আমার সামনে একটা রাইফেল দেখে বলল, এখানে পড়াতে আসছিস কেন? আমি বললাম, দেখো পড়াশোনা ছাড়া তোমার কোনো দাম থাকবে না। রাইফেল আমার কপালে ঠেকিয়ে বলল, এখন যদি টিকার চাপ দিই কি হবে জানিস তো? ভালোই ভালোই বলছি এখান থেকে চলে যাম, আমি পড়তে চাই না। আমি একটা হাসি দিলাম। আমি বললাম, আমি সত্যি তোমার সাহস দেখে অবাক হয়ে যাচ্ছি। এত পিচ্ছি একটা মেয়ে, আর তুমি আমাকে মারতে চাও? মেরে ফেলো, সমস্যা নাই। আমার এই পৃথিবীতে আগে সবাই ছিল, এখন কেউ নেই, মরলেও আমার সমস্যা নেই। কিন্তু আমার আফসোস একটা জায়গায় থাকবে, কি জানো? তোমাকে আমি ভালো করতে পারলাম না। নিজের উপরে নিজের লজ্জা হবে যদি বেঁচে থাকি। আচ্ছা একটা কথা বলি, আজকে যে তুমি তোমার বোনের রূপ ধারণ করেছো, বলতে পারবে তোমার বোন কি আজও বেঁচে থাকবে কিনা? ওকে তো যে কোনো সময় মেরে ফেলতে পারে। এই যে আমার মাথায় রাইফেল ঠেকিয়ে আসো, বলছো আমাকে মেরে ফেলবে। আজকে যদি তোমার বইয়ের সাথে সম্পর্ক থাকতো, তাহলে আজকে রাইফেলের জায়গায় তোমার হাতে বই থাকতো। আর তুমি যে একটা মেয়ে, এটা কেউ বিশ্বাস করবে না, এটা জানো? তোমার বোনের বিষয়ই বলি, ওকে কেউ বিয়ে করতে চাইবে না, এটা তুমি জানো? ওর মতো মেয়ে কোন ছেলে বিয়ে করবে বলো, যে দিন দুপুরে মানুষ খুন করে? তাকে বিয়ে করতে, আর যদিও বিয়ে করে তাও ভয়ে করবে। আর আজকে যদি পড়াশোনা করতো, তাহলে আজকে হয়তো কোনো বড় ধরনের চাকরি করতো। তাই আমি তোমাকে বলছি, সময় থাকতে বই ধরো, এটা রেখে মানুষ তোমাকে ভালো বলবে, তোমার বোনের মতো খুনি বলবে না, বলবে মেয়েটা খুব ভালো ছিল, এজন্য আজকে বড় চাকরি নিয়েছে। তোমার মতো মেয়ের হাতে এটা মানায় না। ওই আয়নার দিকে তাকিয়ে দেখো, কি সুন্দর চেহারা তোমার, একদম পিচ্চি মেয়ে। আর তোমার হাতে রাইফেল মানাই বলো?
এখন ডিসিশন তোমার হাতে, মানুষ মারবা নাকি পড়াশোনা করে মানুষকে সাহায্য করবা। আমাকে দিয়ে শুরু করো, কেউ টেরও পাবে না, এমনি আমার কেউ নাই। আমি আর কোনো কথা বলছি না, চুপ করে আসি, দেখি কি বলে। আস্তে আস্তে মেয়েটার চোখ দিয়ে পানি পড়ছে, আমি বুঝতে পারছি। আমি বললাম, এই দেখো কান্না শুরু করে দিছে, এজন্যই তো তোমাকে আমি পিচ্ছি বলছি, চোখের পানি মুছো আর বলো তোমার নাম কি। জি স্যার, আমার নাম প্রেমা। বিশ্বাস করেন স্যার, আপনার মতো কেউ আমাকে এভাবে বোঝায় নাই, তাহলে আমি আরো অনেক আগেই ভালো হয়ে যেতাম। আপুকে দেখে দেখে আমি এইসব শেখা শুরু করছি। আমি বললাম, তোমার আপুকেও ঠিক করে দিব, চিন্তা করো না। প্রেমা বলল, স্যার আমাকে মাফ করে দেন, আমি আপনার সাথে বেয়াদবি করছি। আমি বললাম, আরে এইসব কিছু না, তুমি ভালো হয়ে গেছো এটাই অনেক, এখন এই রাইফেলটা যার তাকে দিয়ে আসো। প্রেমা বলল, আচ্ছা বলে ডয়ারে রেখে দিল। আমি বললাম, ওখানে রাখলে কেন? প্রেমা বলল, মাঝে মাঝে আপুকে ভয় দেখাতে হবে না। আমি বললাম, এটা অবশ্য ঠিক বলছো। প্রেমা বলল, স্যার আমি বড় হয়ে অনেক কিছু করতে চাই। আমি বললাম, যেমন কি করতে চাও? প্রেমা বলল, মানুষের উপকার করতে চাই, আমি ডাক্তার হতে চাই স্যার। প্রেমার কথা শুনে চুপ করে বসে আছি, মনে হলো যেন বুকের বাম পাশে ব্যথা করছে। আচ্ছা, ভালোবাসে কি আমার অপরাধ ছিল? ভুল করেছি আমি তোকে ভালোবেসে, ওর কারণে আজকে আমি বাড়ি ছাড়া, আমার পরিবারের কাউকে দেখতে পারছি না। আচ্ছা, ও না হয় ফোন রেখে গেছে, তাই বলে কি ওর বান্ধবীর কাছ থেকে ওর পরিবারের কারো নাম্বার ছিল না? ইচ্ছে করলে আমার সাথে যোগাযোগ করতে পারতো, কিন্তু হায় রে ভালোবাসা, এই ভালোবাসার কারণে আজকে আমি নিঃস্ব হয়ে গেছি। প্রেমা বলল, এ কি স্যার, আপনি কান্না করছেন কেন? আমি বললাম, কই কান্না করছি? প্রেমা বলল, মিথ্যা বলেন কেন, আমি আপনার চোখে পানি দেখতে পারছি। আমি বললাম, এইসব বাদ দাও, এখন বলো আজকে থেকে ভালো করে পড়াশোনা করবে, আমার সাথে ওয়াদা করো। প্রেমা বলল, জি স্যার, আপনাকে শুয়ে বলছি, আজকে থেকে ভালো করে পড়াশোনা করব, আমি একজন ভালো ডাক্তার হব। আমি বললাম, সেটাই বরং হইও, তবে কারোর মনে কষ্ট দিও না। এখন যাও, দরজা খুলে আসো। প্রেমা বলল, ও সরি স্যার, মনে নেই। প্রেমা দরজা খুলে দিতেই দেখি ওর আপু আর ওর মা আমার দিকে তাকিয়ে আছে। প্রেমা বলল, তোমরা এখানে কি চাও, আমাকে কি পড়তে দিবা না? আমি বললাম, এই প্রেমা, বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় জানো না তুমি? প্রেমা বলল, সরি স্যার, আমার ভুল হয়ে গেছে। টেবিলে বসে বসে বললাম। আমি বললাম, এগুলো পড়ো, আজকে এমনি অনেকটা সময় চলে গেছে। প্রেমা বলল, স্যার 1 মিনিট। আমি বললাম, আবার কি করবা? প্রেমা বলল, আপু আপু। ফারজানা এসে বলল, কি হয়েছে? প্রেমা বলল, যা স্যারের জন্য 1 কাপ কফি নিয়ে আই। ফারজানা বলল, কি তুই আমাকে অর্ডার দিস? প্রেমা বলল, দেখ স্যারের সামনে বেয়াদবি করতে চাই না, ভালো ভালো 1 কাপ কফি নিয়ে আই স্যারের জন্য। ফারজানা আমার দিকে চোখ লাল করে তাকিয়ে চলে গেল। আমি বললাম, এই তো গুড গার্ল। প্রেমা পড়তে লাগলো। একটু পর ফারজানা আমার হাতে কফি দিয়ে চলে যাবে, এমন সময় বললাম, এই মেয়ে এখানে আসো। ফারজানা চোখ গরম করে আমার দিকে তাকিয়ে আছে, কিছু বলতে পারছে না, কারণ ওর ছোট বোনকে আমি হাত করে ফেলছি। আহা, কি মজা যে লাগছে বলার বাইরে। আমি বললাম, এই মেয়ে তোমার নাম কি, আর এখানে কি কাজ তোমার? প্রেমা বলল, আরে স্যার, ও আমার বড় বোন, সমস্যা নেই, কাজের বুয়ার মতো, যা বলবেন তাই করবে। এই মেয়ে, তুমি এখন এখান থেকে যাও। ফারজানা চলে গেল। আর মনে হচ্ছে জানো আমার কিছু একটা হবে। আমি আর প্রেমা হাসতে লাগলাম। প্রেমা বলল, স্যার এখানে কি আঙ্কেল আন্টি থাকে? আমি বললাম, আমার কেউ নাই, আমি একাই। প্রেমা বলল, সরি স্যার। আমি বললাম, আরে বাদ দাও, এখন বলো তুমি চকলেট খাবে? প্রেমা বলল, কে এনে দিবে? আমি বললাম, এই নাও, আসার সময় তোমার জন্য নিয়ে আসছি। প্রেমা বলল, ধন্যবাদ স্যার, আপনি অনেক ভালো। আমি বললাম, সবার কাছে ভালো হলে কি হবে, নিজের আপন মানুষগুলোই তো পর করে দিল। প্রেমা বলল, বুঝলাম না স্যার, আপন মানুষ বলতে? আমি বললাম, তোমার কালকে পড়া এগুলো সব মুখস্থ করবা, আর যদি না করতে পারো তোমার পরিবারের সামনে কান ধরে দাঁড় করিয়ে রাখবো। প্রেমা বলল, স্যার এতগুলো পারবো না। আমি বললাম, তুমি এখন বড় হচ্ছ, তোমাকে সবকিছু পারতে হবে, মনে রেখো তোমার স্বপ্ন হলো ডাক্তার, অনেক বড় স্বপ্ন। প্রেমা বলল, জি স্যার, আমি পারবো সব। আমি বললাম, এই তো লক্ষ্মী মেয়ে, তাহলে আজকে আমি আসি, এমনি 10টা বেজে গেছে। প্রেমা বলল, আচ্ছা স্যার। আমি বললাম, দরকার পড়লে দিনরাত 24 ঘন্টা পড়বে, মনে রাখিও। বলেই আমি বেরিয়ে পড়লাম প্রেমার রুম থেকে। বের হতেই কে জানি এক টান দিয়ে রুমে ঢুকিয়ে দরজা বন্ধ করে আমাকে বিছানার উপর ফেলে দিল। ফারজানা বলল, তোর কত বড় সাহস, আমাকে বলিস তোরে কপি বানিয়ে দিতে, আর আমাকে তোর কাজের বুয়া মনে হয়, আজকে তো তোরে আমি। ফারজানাকে এক টান দিয়ে আমার বুকের উপরে ফেলে দিয়ে বললাম, কি মেরে ফেলবে? মারো তো, আমিও দেখতে চাই। ওর চোখের দিকে তাকিয়ে আসি। ফারজানাও আমার দিকে এক পলকে তাকিয়ে আছে। ফারজানা বলল, ছাড়ো আমাকে। আমি বললাম, নাও, ছেড়ে দিলাম, সময় থাকতে ভালো হয়ে যাও। বলেই দরজা খুলে নিচে চলে আসলাম। আন্টি বলল, বাবা দাঁড়াও। আমি বললাম, আরে আন্টি কিছু বলবেন কি? আন্টি বলল, তোমাকে যে কি বলে ধন্যবাদ দিব বুঝতে পারবো না, আজকে তোমার কারণে আমার মেয়ে ভালো হয়ে গেছে। আমি বললাম, সবকিছু শিখছে আপনার বড় মেয়েকে দেখে, ওকে বুঝিয়ে বলবেন, এইসব করা ভালো না। আন্টি বলল, বলি তো বাবা, কিন্তু আমার কথা শুনে না। আমি বললাম, ও একটা মেয়ে, ওকে বিয়ে
বিয়ে দিতে হবে, তাই বলবেন এসব ছেড়ে দিতে, আমি যতটুকু পারি সাহায্য করব। আন্টি বলল, রহমত স্যারকে বাসায় নামিয়ে দিয়ে আসো। আমি বললাম লাগবে না আন্টি। আন্টি বলল এই রাস্তাটা এতটা ভালো না। আমি বললাম আচ্ছা আজ আসি তাহলে আন্টি। আমি গাড়িতে উঠে গেলাম, গাড়ি আপন মনে চলতে লাগলো। হঠাৎ ফারজানার কথাটা মনে হলো, না না আজকে আমি একই করলাম, আমি তো আরেকজনের আমানত, আমি কিভাবে ওর সাথে, চিচি নিজের উপর এখন ঘৃণা হচ্ছে। আর কোনো মেয়ের সাথে মিশা যাবে না, আর কোনো মেয়ের উপর মা লাগানো যাবে না, নিজের উপর নিজেকে কন্ট্রোল করতে হবে আমাকে। আমার মনে থাকে না কেন আমি একজন বিবাহিত মানুষ, আমার বউ আছে। আচ্ছা সত্যিই কি আমার বউ আছে? থেকেও নাই, তাও তো আমি একজনের আমানত। ফারজানাকে সরি বলতে হবে। আমি বললাম বাস বাস এখানেই রেখে দেন, আমার বাসা এখানে। গাড়ি থেকে নেমে বাসার ভিতরে চলে গেলাম, দেখি মামা নিচে বসে আছে। মামা বলল এত দেরি কেন? আমি তো ভাবছিলাম, আমি বললাম আরে মামা আমার কিছু হবে না, চিন্তা করবেন না। আর ওকে পড়াতে পড়াতে সময় যে কখন চলে গেল বলতে পারি না। আর আমি মরলেও কিছু হবে না, আমার কেউ নাই এমনি। মামা বলল দিব কানে নিচে এক চর, চুপ করে খাবার খেয়ে ঘুমা যা, যত সব আজে বাজে চিন্তা করিস। আমি বললাম তুমি খাবার খাইছো মামা? মামা বলল তোর জন্য অপেক্ষা করতে করতে দেরি হয়ে গেছে, তাই খেয়ে ফেলছি। আমি বললাম আচ্ছা মামা তুমি ঘুমাতে যাও, আমি খেয়ে নিব। সকালে রেডি হয়ে মামাকে নিয়ে রেস্টুরেন্টে চলে গেলাম। রেস্টুরেন্টের ভিতরে এসে দেখি, তো এভরিওয়ান নেক্সট পার্টের জন্য সবাই একটু বেশি বেশি লাইক আর কমেন্ট করে দিও। ধন্যবাদ।